গত আধ ঘন্টা যাবৎ সাগর হাতে খামটা নিয়ে বসে আছে। মনের ভিতরে ভয় বাসা বেঁধেছে গাঢ়ভাবেই। সে যা ভাবছে যদি তাই হয় তাহলে সাগর তাণ্ডব চালাবে। এই সেই তাণ্ডব না, ভুইয়া বাড়িতে পুরো আগুন লাগিয়ে দিবে। উপস্থিত সকলের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। একে তো অসুস্থ রোগী, তার উপরে একা একটা মেয়ে কিভাবে কি করবে। নেহাল আর গালিব সাগরের দিকে এগিয়ে আসে, বন্ধুর কাঁধে হাত রেখে বলে, তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে, কারণ ওটা তো ওর কাছে উষা পাবে কিভাবে। নেহালের কথায় সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। গালিব নেহালকে পাশ কাটিয়ে সামনে গিয়ে বলে, দেখ ভাই, আমার মনে হয় এটাতে চিরকুট আছে। উষা যে চলে গেল, সেই ব্যাপারে চিরকুটেতে কিছু লেখা থাকতে পারে। এবারেও সাগর নিশ্চুপ, হৃদয়ে রক্তক্ষরণ চলছে। কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। পরিবারের সকলের অবস্থাই করুণ। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নেয় একেবারে সকলকে। তার বিশ্বাস এই পরিবারের কেউ উষাকে সাহায্য করেছে। সাগর খামটা গালিবের দিকে এগিয়ে দেয়। আমার সাহস হচ্ছে না গালিব, তুই প্লিজ এটা খুলে দেখ, কি আছে এতে। গালিব মাথা নাড়ায়, বন্ধুকে আশ্বাস দিয়ে বলে, যাই হোক বন্ধু, তুই নিজেই ঘুরে দেখ। এমনও তো হতে পারে চিঠিটা স্পেলিং তোকে নিয়ে লেখা থাকতে পারে। সাগর সন্দিহান দৃষ্টিতে তাকায় গালিবের দিকে, গম্ভীর বলে, তুই এতটা শিওর কিভাবে যে এতে উষার লেখা চিরকুটি আছে, আবার স্পেশালি আমাকেই লিখেছে? এত কিসের শিওরিটি তোর মধ্যে? গালিব থতমত খেয়ে যায়। সে কি বলল আর বন্ধু কি বুঝলো? গালিব ভাবল উল্টো তাকেই সন্দেহ করা শুরু করেছে। আনবিলিভেবল। গালিব একবার দেখে উপস্থিত সকলের ভাবভঙ্গি। সাগরও দেখে, সন্দিহান কিছু পায় কিনা। তবে সকলেই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। গালিব হতাশ শ্বাস ফেলে বলে, আমি নিজের ধারণা থেকে বললাম, আর কিছুই না। তুই যে ভাবছিস তা তো নাই। আমি কি ভাবলাম আবার? নেহাল বিরক্ত হয়ে বলে, হয়েছে তোর জিজ্ঞাসাবাদ, এখন তোর সবাইকে সন্দেহ হবে। ভুলে যাস না, তুই নিজের কর্মফলটাই এখন ভোগ করছিস। নাবিল ভুঁইয়া রাগে অতিষ্ঠ হয়েই বলেই ফেলল, বাবু অনেক হয়েছে, এবার খামটা খোলো, দেখো আছে কিনা। সিজান ভুঁইয়া নিশ্চুপ। ছেলের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে, কিছুই বলছে না। সময় হলেই উচিত শিক্ষাটা দেবেন ছেলেকে। সাগর আর দেরি করল না। অশান্ত মন মস্তিষ্ক নিয়ে বুকে পাথর চাপা দিয়েই খামটা ছিঁড়ে ফেলল। ভিতরে থাকা সাদা কাগজটা দেখে সাগর শুষ্ক ঢোক গিলে। সে যা ভাবছে তা যেন কিছুতেই না হয়। সকলেই চুপ রইল ধৈর্য নিয়ে। সাগর নিজেই বরং খুলে দেখুক কি আছে এতে। সাগর কাগজটা খুলতেই দৃশ্যমান হলো উষার হাতে লেখা কয়েক লাইনের একটি চিঠি। কম্পিত হাতে চিঠিখানা লেখা হয়েছে, তা অক্ষরগুলো দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সাগরের তীক্ষ্ণ মস্তিষ্ক ধরে ফেলল। লেখাটা অনেক ভয় আর আতঙ্কের সহিত লিখেছে। দীর্ঘশ্বাস ফেলল সাগর। এবার আর সিজান ভুঁইয়া চুপ থাকতে পারল না। থমথমে মুখশ্রীতে কঠিন স্বরে বললেন, কাইন্ডলি একটু পড়বে কি লেখা আছে এতে। সাগর নিজের বাবার পানে দৃষ্টি নিক্ষেপ করল একবার। কয়েক সেকেন্ডের ব্যবধানেই নিজের দৃষ্টি সরিয়ে কাগজের দৃষ্টি স্থির করল। গোটা গোটা অক্ষরে উষার লেখা চিঠিটা তুলে ধরল নিজের দৃষ্টির সামনে। আমি প্রথমেই অনেক সরি বড় আব্বু। আমরা বাবা মেয়ে আর তোমাদের জীবনে সমস্যা হয়ে থাকতে চাইছি না। আমাদের ভুল বুঝো না আর খোঁজার চেষ্টাও করো না। আমি আর বাবা মিলে গত বছর তোমাদেরকে না জানিয়ে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলাম। ফ্ল্যাটটার কথা আমি আর বাবা ছাড়া তৃতীয় কেউ জানেন না। আমরা আপাতত সেখানেই থাকবো সুখে শান্তিতে। দোয়া করো আমাদের জন্যে। আল্লাহ হাফেজ। সাগর মুহূর্তেই কাগজটা নিজের হাতের আদলে নিয়ে পুড়ে পিষে ফেলল। মুখের আদল প্রথম থেকেই কঠিন হয়ে আছে। সামনে পেলে হয়তো উষার গায়ে হাত তুলতে দ্বিতীয়বারও ভাবত না। উষা নাহিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়ে গেছে। নেহাল হসপিটাল থেকে ডিসচার্জের কথা শুনে সঙ্গে সঙ্গেই উষা এবং নিজের ছোট মামার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। দুজনেরই ফোন সুইচ অফ। প্রিয়তা তানহা দুজনের থেকেই নেহাল খোঁজ নিয়েছে, তারাও কিছু জানে না। অবশেষে ভুঁইয়া বাড়িতে এসে বড় মামাদের ডেকে তারপর তাদের চলে যাওয়ার কথা জানিয়েছে নেহাল। নাবিলা ভুঁইয়ার মনটাও একদম পুরোপুরি ভেঙে গেছে। সাধারণত এই ধরনের রোগীরা খুব কম রিকভার করলেও বিছানায় পুড়ে ভুগতে হয় অনেক বছর। নিজের ছোট ভাইকে সেবা যত্নও করতে পারল না। তার আগেই মেয়েটা ভাইকে নিয়ে দূরে কোথাও চলে গেল। উষার খোঁজ যে সাগর করেনি তা নয়, সে গত কয়েক ঘন্টা উষার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। প্রিয়তা তানহাদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছে, বাসার ভিতরেও চেক করেছে,
তবে এবার চিরকুট পেয়ে একটু স্বস্তি মিলেছে যে তারা যেখানেই আছে সেফ আছে। নাবিল ভূঁইয়া কম্পিত স্বরেই বললেন। কি লেখা আছে এত বাবু? সাগর শীতল দৃষ্টিতে তাকায় চাচ্চুর দিকে, তারপর নিজের হাতের কাগজটা চাচ্চুর দিকে এগিয়ে দিয়ে বলে, নিজেই পড়ে নাও। নাবিল ভূঁইয়া কাগজটা হাতে নিলেন, একবার নিজে পড়ে তারপর পড়ে শোনালেন সকলকে। উষা আর তার বাবা মিলে এমন একটা কাজ করতে পারে এটা সকলের কল্পনারও বাইরে। সিজান ভূঁইয়া নিজেও আশ্চর্য বনে গেছেন ছোট ভাইয়ের এমন চালে। আলিফ অনেকক্ষণ চুপচাপ বসেছিল, এবার নিজের জায়গা ছেড়ে এসে উঠে দাঁড়ালেন বড় মামার সামনে। উষার পক্ষে একা এই ধরনের কাজ করা সম্ভব না বড় মামা। তাকে হয়তো আমাদের পরিবারের কেউই সাহায্য করেছে, কারণ বাইরে তেমন বিশ্বস্ত ওর কেউ নেই। আর আমি শুনেছি উষার জন্মদিন উপলক্ষে ছোট মামা উষাকে একটা ফ্ল্যাট গিফট করেছে। কিন্তু গত বছরে যদি ফ্ল্যাট কিনে থাকে সেটা নিশ্চয়ই আপনার বা মেজো মামার জানার কথা। সাগর রাগী স্বরে বলে, হয়তো কি বলছো ভাইয়া? আমার পরিবারের মানুষেরাই ওকে সাহায্য করেছে। ওর এত বড় কলিজা হয় নাই যে একা এমন একটা কাজ করার সাহস সে দেখাবে। আমার পেছনে গেম খেলা হচ্ছে, এই যে এতগুলো বছর আমি সবাইকে একটা টেনশনে রেখেছি সেটারই প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ। সাগর কথা শেষ করে চুপ করে। সিজান ভূঁইয়া এখনও গুরুগম্ভীর মুখে একবার নিজের ছেলেকে তো আরেকবার নিজের ভাগিনাকে দেখছে। সাগর থমথমে মুখশ্রী নিয়ে গিয়ে দাঁড়ায় সাদাফের সামনে। পাশেই আরাফ আর রাদীপ দাঁড়ানো। রাদীপের পাশের সোফায় শামিন আর আরিশা বসে। সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করল নিজের ভাইদের দিকে, তারপর গুরুগম্ভীর মুখে দৃঢ় কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বল সাদাফ, উষাকে পালাতে হেল্প কে করেছে? আমি হসপিটাল থেকে আসার আগে এবং পরে তুই আর রাফিদ, তোরা দুজনেই ছিলি হসপিটালে। একমাত্র নেহাল বাদে আমি সকলকে সন্দেহের তালিকায় রাখলাম। এখন যদি ভালোই ভালোই না বলিস যে উষা কোথায় আছে, তাহলে পরবর্তীতে তোদের কপালে কি আছে সেটা চিন্তা করতে পারবি না। রাদীপ উঁচু গলায় বলল, কি করবে তুমি? মেয়েটাকে কম জ্বালাওনি তুমি। শেষমেশ ডিভোর্সের কাগজও হাতে চলে এলো। এই অবস্থায় কি কোনো মেয়ে তার স্বামীর ঘরে থাকতে চাইবে? বেশ করেছে উষা, আর ফার্দার আমার সাথে এইভাবে কথা বলবে না, কারণ আমরা কেউই জানি না ও কোথায় আছে, কিভাবে গেছে। আমরা কেউ তাকে কোনো হেল্প করিনি। সাগরের মুখশ্রী আরও কঠিন এবং থমথমে আকার ধারণ করল। রাদীপ প্রথম থেকেই আক্রমণাত্মক ভাব পোষণ করেছে নিজের ভাইয়ের ওপরে। সিজান ভূঁইয়া ছোট ছেলের ব্যবহারে ক্ষেপে গিয়ে বললেন, বেয়াদব, তোমাদের এই শিক্ষা দিইনি আমি। বড় ভাইয়ের সাথে এই কেমন আচরণ? বড় ভাইয়ের মনের অবস্থা বুঝতে শেখো। সেই দিনে নাহিদের ঘরে যা যা আলোচনা হয়েছে সে বিষয়ে তুমি নিজেও অবগত রাফি। বড় ভাইয়ের সাথে এই ধরনের আচরণে নিজের ভেতরের আক্রোশ প্রকাশ করা ছাড়া আর কিছু প্রকাশ করো না। রাদীপ মাথা নিচু করে ফেলে। এটা ঠিক, সবাই পরিস্থিতির শিকার, সেই সাথে ভাইয়াও। আর এমনটা হওয়া অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। সাগর আবারও ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ায়। পুরুষালী তীক্ষ্ণ স্বরে কাঁপিয়ে তোলে পুরো ঘর। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে জাস্ট ভালোই ভালোই বলে দাও উষাকে পালাতে কে হেল্প করেছো, ও এখন কোথায় আছে, ব্যাস তাহলেই হবে। সবশেষে যদি আমি নিজে এমন কোনো ক্লু পাই যেটাতে স্পষ্ট হবে যে তোমরাই হেল্প করেছো, তাহলে ট্রাস্ট মি, তার সাথে আমার আজীবনের মতো সম্পর্ক সেদিনই শেষ হবে। এখন সে সম্পর্কে আমার যাই হোক, আই ডোন্ট কেয়ার। কাউকে কোনো প্রতিউত্তর করতে না দেখে সাগরের রাগের মাত্রা বেড়ে গেল আরও কয়েক গুণ। কাউচের একপাশে রাখা ছোট্ট টি টেবিলে নিজের গায়ের জোরে সজোরে একটা লাথি বসায়। মুহূর্তেই টি টেবিলের উপরে রাখা সিরামিকের ফলোয়ার ভ্যাস আর টেবিলের কাচের ঝনঝন শব্দে ঝড় তুলে ড্রয়িং রুমে। সাগর রাগে ফোঁস করতে করতে চিৎকার করে বলে, তোমরা বারবার আমার জীবন নিয়েই কেন খেলো? যখন এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াতে চাইনি তখনও জোর করে সম্পর্কে জড়িয়ে দিলে, আর এখন যখন সব মেনে নিতে চাইছিলাম তখন আমার বউটাকেই নাই করে দিলে। কি চাও তোমরা আসলে? আমার সুখ নাকি দুঃখ? সাগরের এমন আচরণে সকলেই অভ্যস্ত, তাই সাগরের এমন আচরণে কেউ আতঙ্কিত হয়নি। লিপি বেগম ছেলের রাগ দমাতে এগিয়ে আসেন, ছেলেকে এই একপাশে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত গলায় বলে, বিশ্বাস কর বাবু, উষা যে এমন কিছু করবে তা আমি কল্পনাতেও আনিনি। মারিয়াও জানে না কিছুই। বাসায় এসে নিজের রুমে আর বাবার রুমে কতক্ষণ কি করলো, আমাদেরকেও জায়গা দেয়নি রুমে। বললেও দরকারি কি জিনিস নিবে, কাপড় চোপড় নিবে। স্বামীনও এগিয়ে আসে ভাইয়ের দিকে।
এই কয়েকদিনের ঝামেলায় ওষার সাথে তেমন কথাই হয়নি, বুঝতে পারিনি তার মনে মনে এসব চলছিল। মুহিব নিজের জায়গায় থেকেই বলে, দেখো সাগর, এখন মাথা গরম করলেই কিছুই হবে না। যা করার মাথা ঠান্ডা রেখেই করতে হবে। রাফিদ ফাহাদ দুজনে নিজেদের ভার্সিটি চলে গিয়েছিল, অ্যান্ড রিসিপশন থেকেও জানানো হয়েছে উষা একাই ছিল, সাথে কেউ ছিল না। আমাদের থেকে যদি কেউ হেল্প করতো তাহলে রিসিপশনের লোকেরা নিশ্চয়ই চিনতো, যেহেতু এতদিন ধরে আসা যাওয়া হচ্ছে। সাগর নিশ্চুপ, রাগে ফোঁস করছে শুধু। কখন সব কিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিজান ভুঁইয়া এগুলেন ছেলের দিকে। স্বাভাবিক ভঙ্গিতেই এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, একদিন এই জায়গায় দাঁড়িয়ে এখানে উপস্থিতি সকলের সামনেই দাঁড়িয়ে তুমি ডিভোর্সের আগ পর্যন্ত উষার দায়িত্ব নিয়েছিলে, আর এখন যখন ওকে পাওয়া যাচ্ছে না, তাই তোমাদের মেয়েকে ফেরানোর জন্য তোমার উপরেই প্রেসার ক্রিয়েট করা হবে। সাথে আমার ভাইও আছে। তুমি তোমার বউয়ের সাথে কি করেছো, কেন করেছো সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু ভুলেও যেও না উষা তোমার বউ হওয়ার সাথে সাথে আমাদের মেয়ে, তাই তার ভালো মন্দ সমস্তটা জানার বোঝার অধিকার আমাদের আছে। আমি শুধু তোমাকে এতটুকু বলবো, তুমি কোথা থেকে কিভাবে আমাদের মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মেয়ে এবং ভাই দুজনকে অক্ষত অবস্থায় চাই। আজকে উষার হাজব্যান্ড তুমি না হয়ে বাইরের কেউ হলে এই ব্যাপারে এতক্ষণে কোর্ট অবধি পৌঁছে যেত। তোমার খেয়ালনি পড়া যদি আমার মেয়ে এবং ভাইয়ের গায়ে একটা ফুলের টোকাও পড়ে, তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না আমি, সে তুমি আমার যাই হও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন সিজান ভুঁইয়া। নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না, নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তৎক্ষণাৎ সিজান ভুঁইয়ার কানে ভেসে এলো সাগরের চাপা তাচ্ছিল্যপূর্ণ হাসির শব্দ। ভ্রু কুঁচকে পিছনে তাকালেন সিজান ভুঁইয়া। সাগর একবার নিজের বাবাকে দেখে, পরপর নজর দিল নিজের পরিবারের মানুষজনের থেকে একটু দূরে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা বন্ধু গালিবের দিকে। সাগরের অমন দৃষ্টি আর হাসি দেখে ভরকে যায় গালিব। সাগর তাচ্ছিল্যের স্বরে বলে, কিরে, তুই না সবসময় বলিস নিজের পরিবারের মানুষদেরকে টেনশনে রাখতে এত পছন্দ করি কেন আমি? উত্তর পেয়েছিস? সাগরের কথার মর্মার্থ কেউ বুঝতে পারল না। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছে শুধু। সিজান ভুঁইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ছেলের দিকে। গালিব বুঝতে পেরেছে বন্ধুর অবস্থা। সে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে। মূলত পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছে না সে, তাই চুপচাপ থেকেই সম্পূর্ণটা দেখে যাচ্ছে। সাগর আবারও গুরুগম্ভীর স্বরে বলে, এই পরিবার থেকে আমি কখনো কিছু আশা করিনি, না ভালো না মন্দ। এরা করবে আমাকে সাপোর্ট, এরা খালি মাথার উপরে নিজেদের সিদ্ধান্তই চাপিয়ে দিতে পারে। এই পর্যন্ত ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিয়েছে। স্বার্থপর যদি বলা হয় সেটা নিঃসন্দেহে এই পরিবারের প্রতিটি মানুষকে বলা হবে, শুধুমাত্র ছোট আব্বু ছাড়া। উনি একমাত্র ব্যক্তি যে সর্বদা সর্বাবস্থায় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। আমার এমন একটা ডিসিশন নেই যার বিপরীতে আমি ছোট আব্বুর সাপোর্ট পাইনি। আমার ডিসিশনকে সমর্থন জানানোর আগে একবারের জন্যেও নিজের মেয়ের কথাও, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেননি। আর নিজের বাবাকেই দেখো, এমন না উনি কিছু জানেন না। এসব কি বলছো বাবু? আমরা স্বার্থপর হতে যাব কেন? আমরা যা করি সেটা তোমার আর তোমার ভাই সবার ভালোর জন্যই করি। সাগর তাচ্ছিল্যের সুরে বলে, নিজের বড় ভাইয়ের বলা কথাগুলো শুনতে পাওনি চাচ্ছ? নিজের সিদ্ধান্ত কিভাবে চাপিয়ে দিতে হয় সেটা ওনার থেকে শেখা উচিত। এনিওয়ে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমার ভাইজানকে বলতে যে নিজের ভাই আর ভাইয়ের মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার বউকে লুকিয়ে রাখার কোনো রাইট ওনার নেই। ওনাকে প্লিজ সত্যিটা বলতে বলো চাচ্ছু। ছোট আব্বু ফ্ল্যাট কিনেছে, সেটা আমার বাবা জানে না। অন্তত এটা আমাকে বিশ্বাস করতে বলো না চাচ্ছু। নাবিল ভুঁইয়া দৃঢ় বিশ্বাসের সঙ্গে উত্তর করলেন, তুমি ভুল ভাবছো। নাহিদ আমার বা ভাইজানের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেনি। এটা ওদের বাবা মেয়ের কাজ। সিজান ভুঁইয়া এগিয়ে এসে দাঁড়ালেন সাগরের সামনে। ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বললেন, আমি বিশ্বাস করি আমার ছেলে অনেক বুদ্ধিমান। আমরা তোমার বউ আর তোমার শ্বশুরকে লুকিয়ে রেখেছি ভেবে হাত পা গুটিয়ে বসে থাকার মতো ভুল আগন্তুক রিফাত
ভুইয়া সাগর করতে পারে না, তুমি অতটা অবুঝ নও। সিজান ভুইয়া নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না। নিজের রুমের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে শুধু বললেন, নাবিলা আমার রুমে আয়, আর রুমে চা পাঠানোর ব্যবস্থা করো। নাবিল ভুইয়া একবার তাকালেন সাগরের দিকে, পরপর পা চালালেন বড় ভাইয়ের পিছনে। সাগর তাচ্ছিল্যভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে বাবা চাচার প্রস্থান। লিপি বেগম ছলছল নয়নে তাকিয়ে আছেন ছেলের দিকে। ওনার ছেলে কোনো ভুল বলেননি। সাগর আজ পর্যন্ত যা করেছে কিছুতেই বাবা সমর্থন বা সাহায্য পায়নি। আজ পর্যন্ত যা করেছে সমস্তটাই নিজের উদ্যোগে। ছেলের দিকটা কখনো বুঝতে চেষ্টা করেননি। এমন তো না যে তিনি কিছু জানেন না ছেলের মনের অভিব্যক্তি। তারপরেও কি করে পারল নিজের ছেলের সাথে এত কঠোর হতে? কি করে পারল এভাবে সমস্তটা নিজের ছেলের উপরে চাপিয়ে দিতে? লিপি বেগমের অভিমান জমল নিজের স্বামীর উপরে। রাগে ক্ষোভে আর চা করতে গেলেন না তিনি। লিপি বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া জামান কিচেনের দিকে পা বাড়ান। আলিফ সাগরকে টেনে নিয়ে বসায় সোফাতে। শক্তপোক্ত শরীর, তার উপরে রাগে শিরশির করছে সাগরের সারা শরীর। রাগে অগ্নিরূপ ধারণ করা সাগরকে দেখলে যে কেউ নত হয়ে সত্যিটা বলতে বাধ্য হবে। সাগরের রাগ সম্পর্কে আইডিয়া আছে পরিবারের সকলের। ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে চায় কে? কিন্তু পরিস্থিতির কারণেই সবটা উল্টে যায়। দেখো সাগর, এখন এমন একটা মুহূর্ত আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারবো না। আর একজ্যাক্ট এসবের পিছে কে আছে সেটাও জানি না। এই খামোখা মানুষকে সন্দেহ করা বাদ দিতে হবে। মামারা যদি উষাকে হেল্প করে থাকে তাহলে ছোট মামার চিকিৎসা সঠিকভাবেই হবে। আর যদি ওনারা হেল্প না করেন তাহলে উষার অন্তত বাইরে এমন কেউ নেই যে তাকে এই অবস্থায় সম্পূর্ণ সাপোর্ট এবং ছোট মামাকে চিকিৎসা দেবে। আমাদের যা করার দ্রুতই করতে হবে। গালিব এবার এগিয়ে এসে বসে আলিফের পাশে। তারপর চিন্তিত স্বরে বলে, কি হয় ভাইয়া? কেউ নিখোঁজ হলে বা হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যদি নিজ থেকে ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দেয়, তুমি তাদের কিভাবে খুঁজে পাবে? আর ব্যাপারটা শুধু আঙ্কেলের চিকিৎসার না, উষা একা একটা মেয়ে, সারা জীবন বাইরে চলাফেরাটা তোমার উপরে নির্ভর ছিল। ভালো মন্দ যে খুব ভালো বোঝে তাও না, নিজেদের সেফটিরও তো একটা ব্যাপার আছে। আঙ্কেল তো অসুস্থ, ওকে কে এই অবস্থায় সেফটি দিবে বলো? আলিফ চুপ হয়ে যায়। আসলেই কেউ ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে কি তাকে ফিরে পাওয়া যায়? সাদাব সাগরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সাগরের হাতটা নিজের আদলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আমাকে ক্ষমা করো প্লিজ, আমি তোমার কথা রাখতে পারিনি। তোমার অহমতে আমার কাছে সেফ ছিল না। আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম। তোমার প্রতিটা অবাক্য আর্তনাদ আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। মানছি উষার এমনটা করা ভুল, কিন্তু সেও তো নিরাপয়। তোমার থেকে অবহেলা পেয়ে পেয়ে এক আকাশ পরিমাণ অভিমান জড়ো হয়েছে মনে। তবে হ্যাঁ, বিশ্বাস করো, আমি আর রাফি ভাই কেউই জানি না ও কোথায় আছে, কই গেছে। ও তখন এমনভাবে বলল, আমার আসলে ভাবিনি যে এমন একটা কাজ ও করবে। তবে আমি সবসময় প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে আছি। আজকে থেকে আমরা উষাকে খোঁজা শুরু করব। ওর আর চাচুর কোনো ক্ষতি হতেই দিব না আমরা। সাগর শুধু নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে দেখে চঞ্চল সাদাফকে। আরাফও এগিয়ে আসে ভাইয়ের দিকে। ভাইয়া, ওশিকে আমি কতটা আদর যত্নে আগলে রেখেছি সেটা এই পরিবারের প্রতিটা মানুষই জানে। আমার বোন নেই, নিজের বোনের মতো আগলে রেখেছি। সবসময় চেষ্টা করেছি ওকে তোমার ব্যাপারে পজিটিভ ধারণা দিতে। তোমার একটা ভুলের জন্য আজকে আমাদের এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে বিশ্বাস করো, তোমার সাথে আমরা আছি। আমরা ওকে খুঁজে বের করতে সাহায্য করব। সাগর শুধু মাথা তুলে একবার দেখে আরাফকে, তারপর গম্ভীর স্বরে বলে, তানহাকে জাস্ট একটা কল দে। আর সব থেকে ভালো হয় যদি তানহার ফোনের সমস্ত অ্যাক্সেস নিজের ফোনে নিয়ে নিস, তাহলে সে কখন কার সাথে কথা বলছে সবটাই তুই জানতে পারবি। উষা একবার যদি নিজের ফোন অন করে তাহলেই হবে। ওর ফোনের সমস্ত অ্যাক্সেস আমার কাছে আছে, ওকে পেতে আমার ঘন্টাও লাগবে না। উষা নাহিদ ভুইয়াকে নিয়ে নতুন ফ্ল্যাটে ফিরেছে কিছুক্ষণ হলো। আগে থেকেই গুছানো ছিল বলে কোনো হ্যাসেল পোহাতে হয়নি। ইতিমধ্যে রাশিদা বেগম রান্না চুলায় বসিয়ে দিয়েছে। উষাদের নতুন বাসার হেল্পিং হ্যান্ড রাশিদা। উষা বাসা গুছানোর টুকটাক কাজগুলো সেরে নিচ্ছে। পাশের টেবিলে থাকা বাটন ফোনটা কর্কশ ধ্বনি তোলার সাথে সাথেই এক প্রকার ঝাঁপিয়ে পরে কলটা রিসিভ করে উষা। হ্যাঁ বল প্রিয়, ওইদিকে সব ঠিকঠাক? কিসে ঠিকঠাক?
ভাইরে, তুই যদি সাগর ভাইয়াকে দেখতি তাহলে বুঝতি। আর যেভাবে আমাকে ধমকিয়ে ধমকিয়ে কথা বলছিল, ভয় আমার আত্মারাম খাঁচা ছাড়া। উষা ফিসেল হাসলো, দেয়ালের ওয়ালমেটটা টাঙাতে টাঙাতে বলল, দেখিস ভয়ে আবার বলে দিস না আমার কথা। না না, সি, আমাকে তুই এমন ভাবিস? এই ব্যাটার শিক্ষা হওয়া দরকার। কিন্তু তার না কিছু জানে না। সে যদি কোনোভাবে কিছু টের পায় আর তোর ভাইজানকে বলে দেয়। ওকে জানাতে বলেছে কে? তোদের বাসাটা কোন দিকে? সেটা তো বলবো না প্রিয়, সরি, আপাতত তোদেরকে আমি জানাতে পারছি না। কাটুক কয়েক সপ্তাহ বিপদ মুক্ত হয়েই ডিভোর্স পেপারে সাইন করে শেষ করি, তারপর না হয় জানাবো, তোদের নিয়ে আসবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে। বন্ধুত্বের বিশ্বাসটাই আসল। আর উষা যদি এতদিনের বন্ধুত্বে এতটুকু ভরসা না করতে পারে তাহলে কি আর করা যায়। উষাও বুঝে এতে করে প্রিয়তা অনেক হার্ট হবে, কিন্তু সে এখন নিজের লোকেশন জানাতে চায় না, কারণ কখন তার অ্যাগ্রেসিভ ভাইরা হামলা করে বসে, আর ওরাও ভয়ে তোতা পাখির ন্যায় সত্যিটা বলে দেয়, বলা যায় না। আচ্ছা, আঙ্কেল এখন কেমন আছেন? ঘুমোচ্ছে। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাই এখনও ঘুমে। ডাক্তার বলেছে যত বেশি ঘুমোবে এত দ্রুত রিকভার করবে। নর্মালি ঘুমের ওষুধ দেওয়ার পরেও এতক্ষণ ঘুমায় না, আজকে এতক্ষণ ঘুমাচ্ছে। দোয়া করি বেশি বেশি সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। তারপর বল, স্বচ্ছের সাথে কথাবার্তা হয়? প্রিয়তার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। এমনিতেই মানুষটাকে একটা মিনিটের জন্য নিজের মাথা থেকে সরাতে পারছে না, আর উষা কিনা সেটা মনে করিয়ে দিচ্ছে। না, ওকে ব্লক করে দিয়েছি। রাখছি রে, ভাল লাগছে না কিছু। সময় মতো নোটস পাঠিয়ে দেব। আর প্লিজ তুই নিজেও সাবধানে থাকিস, ওকেও সাবধানে থাকতে বলিস। যদি একবার তোর ভাইদের সামনে পড়ে তাহলে সমস্তটাই ঘেটে যাবে। ওকে, খেয়াল রাখবো। তুইও ভালো থাকিস।